ওকে, ঠিক আছে। দেখেন তো আমার স্ক্রিন এখন আসছে কিনা, দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনে দেখা যাচ্ছে? একটু জানান আমাকে। দেখা যাচ্ছে স্যার। ওকে, ফাইন। তাহলে আমরা এর আগের দিন আজকে এই পর্যন্ত পড়েছিলাম যে আসলে ক্যাশ ফ্লো আসলে পড়েছিলাম আমরা কিভাবে ধরেন একটা ফিউচার ক্যাশ ফ্লো আমরা প্রেজেন্টে নিতে পারি, বা প্রেজেন্টের ক্যাশ ফ্লো কিভাবে আমরা ফিউচারে নিতে পারি। এটা আমরা বলেছিলাম যদি আসলে টাকা আমরা যদি সামনে যায় সেই টাকা পরিমাণ আসলে বেড়ে যায়। আহ এটা আপনি নর্মালি চিন্তা করতে পারেন, ব্যাংকে টাকা রাখলে টাকাটা বাড়ে। কেন বাড়ে? কারণ ব্যাংক একটা অপরচুনিটি কস্ট দেয়, এটা সুদ দেয়, এই কারণে টাকা টাকার পরিমাণটা বেড়ে যায়। যদি সামনে যায় তাহলে আসলে টাকা পরিমাণ বাড়াইতে হয়, যদি পিছনে যায় তাহলে টাকার পরিমাণ কমাইতে হয়। তো আজকে আসলে আমরা এগুলো আসলে শেখার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যেন আমরা আমাদের একটা প্রজেক্ট যখন করব, সেই প্রজেক্টে আমরা যেন একটা রাইট ডিসিশন নিতে পারি। এইটা ছিল আমাদের উদ্দেশ্য। সো এটাই হলো আমাদের এটা যে দা ইনভেস্টমেন্ট ডিসিশন। আমরা আমাদের হাতে দুইটা প্রজেক্ট আছে। সো দুইটা প্রজেক্টের মধ্যে কোন প্রজেক্টটা আমরা নিব, ওইটা আসলে আমরা এখন ডিসাইড করব এই জিনিসগুলোর মধ্যে। সো এইখানে কিছু কথাবার্তা আছে আমাদের এইখানে। প্রজেক্টের ইনভেস্টমেন্ট, কোন প্রজেক্টে ইনভেস্টমেন্ট করবো তার ডিসিশন নেওয়ার জন্য আমাদের এই কয়েকটা রুল ইউজ করি। এখানে দেখতে পাচ্ছেন 5টা রুল এখানে বলা আছে, যে নেট প্রেজেন্ট ভ্যালু, ইন্টারনাল রেট অফ রিটার্ন, বেনিফিট কস্ট রেশিও, পে ব্যাক পিরিয়ড, অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট অ্যানুইটিস। সো এগুলা আসলে এর মধ্যে কয়েকটা আসলে বেসিক্যালি সেম। আমরা একটু সামনে আগাই তাহলে বুঝবো। তাহলে একটু দেখেন, ফার্স্ট অফ অল আমরা সেটা যেটা আসবো সেটা হলো নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু এই জিনিসটা আসলে আসলে কি বোঝায় আমরা একটু চিন্তা করি। ধরেন আপনি একটা প্রজেক্ট নিচ্ছেন, ধরেন একটা প্রজেক্টে আমাদের ধরুন আপনি একটা মেশিন কিনবেন, একটা মেশিন সাপোজ একটা ট্রাক্টর কিনবেন। একটা ট্রাক্টর কেনার ফলে ট্রাক্টরটা আপনি ইউজ করে আপনি এখানে আর্নিং করবেন। সো ট্রাক্টরটা যখন আপনি কিনবেন তখন আপনার কিন্তু প্রথমে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করা লাগবে, তাই না? ইনভেস্ট করা লাগবে কি লাগবে না? হ্যালো, শুনতেছেন কি? জি স্যার, ইনভেস্ট লাগবে স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইনভেস্ট লাগবে। তাহলে এখন মাত্র মাত্র এখন জিরোতম বছর মাত্র এখন শুরু করছেন। এখন ধরেন আপনার ইনভেস্ট করলেন, আপনি ধরেন এটাকে 50 টাকা, জাস্ট আপনি এক্সাম্পল দেওয়ার জন্য আমি ধরতেছি, ধরেন আপনি 50,000 টাকা ধরলাম এখানে, ধরেন 50,000 টাকা দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করলেন। 1 বছর আপনি এটা বছর বছর হিসাব করতেছি, আপনি দেখলেন 1 বছর পরে আপনি এখান থেকে মোট লাভ, আপনি এখান থেকে মোট লাভ আসছে আপনার এখানে সাপোজ এখানে 20,000 টাকা। আচ্ছা, আমরা ধরলাম 15,000 টাকা ধরি। এরপরে দ্বিতীয় বছরে আপনার এখানে আসছে ধরেন এখানে 20,000 টাকা আসছে। এরপরে ধরেন এখানে 3 বছরে আপনার এখান থেকে এরপরে আসছে 25,000 টাকা আসছে। বাট এরপরে ট্রাক্টরটা নষ্ট হয়ে গেছে, এরপর আর কোনো কাজ করা নাই। সো আপনি আসলে 3 বছর ইউজ করতে পারছেন ট্রাক্টরটা। এখন তাহলে ধরেন এখানে আমরা এই যে সময়টা হিসাব করতেছি না, জাস্ট একটু চিন্তা করেন তাহলে এইখানে আমি যদি বলি এই ইনভেস্টমেন্টটা আসলে আমাদের উচিত হয়েছে কি হয় নাই। তাহলে দেখেন আমাদের এখানে ইনভেস্টমেন্ট ছিল আসলে 50, এটা আমি ইনভেস্টমেন্ট করছি, আমি টাকাটা দিছি তাই দিলাম আসলে মাইনাস। আর এই ট্রাক্টরটা আমাকে দিছে 15,000, পরে 20,000, পরে 25,000। তাহলে আমাকে দিছে আসলে মোট কত হাজার দেখেন তো। আমাকে দিছে কত এখানে 35 আর 25, মোট কত আমাকে দিছে বলেন তো এখানে? ট্রাক্টরটা আমাকে মোট কত টাকা দিছে, প্রফিট দিছে? হ্যালো, আপনারা কি শুনতেছেন আমার কথা? 60,000। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি 60,000। কারণ এই যে প্রথম বছর দিছে 15,000, পরের বছর দিছে 20,000, পরের বছর দিছে 25,000। ট্রাক্টরটা আমাকে দিছে মোট 60,000 টাকা। আচ্ছা, আমি ট্রাক্টরের উপর কত টাকা ইনভেস্টমেন্ট করছিলাম বলুন তো? 50,000। এক্স্যাক্টলি, আমি ইনভেস্ট করেছিলাম 50,000 টাকা, সে আমারে প্রথম বছর 15, মানে আমাকে দিছে মোট 60,000। তাহলে আমার এখানে এটা মোট আলটিমেটলি ভ্যালু কত? আলটিমেটলি ভ্যালু হলো আমি প্রথমে ইনভেস্টমেন্ট করছি 50, আর আমার ইনভেস্টমেন্ট আমার খরচ তাই বললাম মাইনাস, আর তারপর আমাকে দিছে মানে আমি লাভ করছি তে মোট প্লাস। আলটিমেটলি আমার এখানে 10,000। তাহলে 10,000 লাভ নাকি লস বলুন তো? এই 10,000 লাভ নাকি লস? এটা লাভ হলো স্যার না? এক্স্যাক্টলি লাভ। তাহলে ট্রাক্টরটা আমার কিনা উচিত হয়েছে কি হয় নাই? ট্রাক্টরটা কিনা লাভ হয়েছে কি হয় নাই? লাভ হয়েছে স্যার। অবশ্যই লাভ হয়েছে, ফাইন। সবাই কি বুঝতে পারছেন? সবার একটু প্লিজ কথা বলা লাগবে।
এখানে চুপ করে বসে থাকলে হবে না, কথা বলা লাগবে, আমার সাথে ইন্টারাকশন করা লাগবে, নাহলে আমি তো বুঝবো না আপনারা বুঝতেছেন কিনা, আপনারা শুনতেছেন কিনা। তো অবশ্যই সবার কথা বলা লাগবে। সবাই বুঝতে পারছেন জিনিসটা, এটা যে আমার লাভ হয়েছে জিনিসটা? জি জি স্যার, লাভ হয়েছে স্যার। ফাইন ফাইন, এখন এই জিনিসটাই আমরা আসলে এটা বলি আসলে এনপিভি। সো আমরা এটা বলি এনপিভি মানে নেট 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 প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু। ফার্স্ট ফার্স্ট কথা বলছি কেন, নেট নেট মানে বুঝাই, নেট মানে মুড। মানে আমরা এখানে মুড হিসেব করে দিচ্ছি, মুড কত টাকা প্রফিট হচ্ছে আমার। প্রফিট যদি পজিটিভ আসে তাহলে বুঝতাম আসলে আমার প্রফিট হচ্ছে। আর যদি আমার মাইনাস আসে তাহলে বুঝতাম আসলে লস হয়েছে। ধরেন আপনি শেষ বছরে আপনার মাত্র 5,000 টাকা লাভ আসছে ধরেন, তাহলে আপনার এখানে মোট আপনার খরচ হয়েছে 50, সে দিত কত, এখানে সে দিত আসলে 40, তাই না? সে 40 দিত। তখন যোগ করলে কিন্তু তখন আসলে -10 আসতো, তাই না? মাইনাস আসতো না? জি তার মানে, জি এখন তো লাভ না লস? এই ক্ষেত্রে লাভ স্যার, না এটা কি লস? এবং তো লস স্যার। এক্স্যাক্টলি লস, মানে এই জন্য মাইনাস চিহ্নটা মনে রাখবে, মাইনাস চিহ্ন বোঝাবে লস আর প্লাস চিহ্ন বোঝাবে আসলে লাভ। কিন্তু স্যার, তাহলে এখানে তো একটা বিষয় আছে স্যার। হ্যাঁ বলেন। আমি স্যার 50,000 টাকা ইনভেস্ট করছি স্যার। হুম হুম হুম। এখন আমার ওই তৃতীয় বছরে আমার লাভ হয়েছে স্যার 5,000, মানে এদিকে তুলনামূলক লস হয়েছে, এটাই বুঝেন মানে তো। এটা লাভ না। মানে লাভটা হইছে আলটিমেটলি লাস্ট হিসাব করতেছি। আপনি এই এটা থেকে আয় করছেন, 15,000 টাকা আপনি প্রথম বছরে। স্যার আমি, জি, প্রথম বছরে 15,000 টাকা ইনকাম করছি। হ্যাঁ, দুই দুই নাম্বার বছরে আপনি এটা থেকে 20,000 টাকা ইনকাম করছেন। জি 3 নাম্বার বছরে আপনি ইনকাম করছেন 5,000 টাকা এই ট্রাক্টর থেকে। জি। এবার ট্রাক্টরটা নষ্ট হয়ে গেছে, আর কাজ করতেছে না ধরেন। ও আচ্ছা। তাহলে এখন আপনার মোট আপনি ইনকাম করতে পারছেন 40,000 টাকা, আর আপনি খরচ করছিলেন ট্রাক্টরের পিছনে 50,000 টাকা। তাহলে আলটিমেটলি আমার লাভ নাকি লস? এখন তো স্যার লস। লস। তাহলে আলটিমেটলি স্যার লস, কারণ আমার এক্সাক্টলি লস। তার মানে যদি আমার এই মানটা যদি পঞ্চাশ মাইনাস হাজার আসে, টাকা তো স্যার নষ্ট হয়ে গেছে। এক্স্যাক্টলি তাই না? নষ্ট হয়েছে আসলে আমার 10,000 টাকা, 50,000 নষ্ট হয় না, নষ্ট হয়েছে 10,000 টাকা, কারণ 40,000 টাকা আমি ব্যাক পাইছি। তাহলে আমার যদি এখানে এই চিহ্নটা যদি মাইনাস আসে তাহলে বুঝবো লস, আমরা এই প্রজেক্টটা করবো না, প্রজেক্টে হাত দিব না। আর যদি আমরা দেখি এখানে সাপোজ চলে আসছিল, শেষ বছরে চলে আসলো আসলে 35, তাহলে দেখেন কত হয়। তাহলে শেষ বছর যদি 35 চলে আসতো, তাহলে এখানে আমার 50, সেখানে হয়ে যেত 70, তাহলে এখানে লিমিট হইতো 20, +20 হইতো। আর যদি পজিটিভ আসে সেটা বুঝে আমার লাভ হয়েছে, তার মানে আমরা এই প্রজেক্টটা অবশ্যই করব। বুঝতে পারছেন কি? জি স্যার। ফাইন। তো এটাকে বুঝতেছে নেট প্রেজেন্ট ভ্যালু, আমরা সবগুলোকে আমরা নেট নেট মানে যোগ করা। তো যোগ করছি নেট ভ্যালু, এটাকে বলতেছি আমরা একবারে বললাম আসলে নেট ভ্যালু। তো এখন আমাদের এখানে একটু কথা আছে, কথাটা হলো নেট প্রেজেন্ট ভ্যালু। আমি আসলে তিনটা জিনিস যোগ করছি, কিন্তু আমরা আগে একটা কথা বলছিলাম যে এই তিনটা জিনিস আসলে তিনটা টাইম ফ্রেমের, একটা হলো 50,000 টাকা বর্তমানে 50,000, আর 1 বছর পরের 15,000, এরপরে 2 বছর পরে 20,000, এরপরে 35,000। এই সবগুলা কিন্তু একই একই সময়ে নাকি ডিফারেন্ট ডিফারেন্ট সময়ে বলেন তো? এই তিনটা, এই চারটা অ্যামাউন্ট। স্যার ডিফারেন্ট সময়। এক্স্যাক্টলি, তাহলে কিন্তু ডিফারেন্ট সময় কিন্তু আসলে আমার যোগ করা যাবে না, সবগুলাকে একটা সময় নিয়ে এসে যোগ করা লাগবে। কারণ এই যে আজকে 1 বছর পরের 20,000 টাকা আর আজকের 20,000 টাকা সেম না। 1 বছর 2 বছর পরের 35,000 টাকা আর আজকের 35,000 টাকা সেম না। তা আমি করবো কি, সবগুলাকে আমি, আমরা এখানে এই 15,000 টাকেও দেখবো আমি আজকের দিনে 15,000 টাকা কত হয়, এই 20,000 আজকের দিনে কত হয়, আবার এই 35,000 আজকের দিনে কত হয়। ধরেন আমি দেখলাম এই যে এই যে 15,000 যেটা আমার 1 বছর পরেরটা, সেটা আজকের দিনে হয় আমার ধরেন 12,000 টাকা। এই যে 20,000 টাকা, সেটা আজকের দিনে সেটা আসলে বেসিক্যালি ধরেন 18,000 টাকা। আর এই যে 35,000 টাকা, সেটা আজকের দিনে হয় আসলে 30,000 টাকা। বুঝতে পারছেন? জি তাহলে আমার এইটা হলো টোটাল লাভ, আমার টোটাল লাভ তাহলে কত হচ্ছে? 30 আর 30 60, টোটাল লাভ হচ্ছে আমার এখানে 60। তাহলে এখন আমরা যোগ করব, যে আমার খরচ করছে আসলে -50, আর আমরা রিটার্ন পাইছি, উপার্জন করতে পারছি এখান থেকে 60,000 টাকা। তাহলে আমাদের আলটিমেটলি আমাদের লাভ হয়েছে আসলে 10,000 টাকা। বুঝতে পারছি কি আমরা? বুঝতে পারছি। তাহলে যদিও আমার কাছে ডাইরেক্ট যোগ করলে মনে হচ্ছিল 20,000 টাকা লাভ হচ্ছে, আসলে কিন্তু 20,000 টাকা লাভ হচ্ছে না। কারণ এই যে 35,000 টাকা আপনি আজকে খরচ করতেছেন 50,000, আর আপনি 3 বছর পরে পাচ্ছেন 35,000।
সো 25,000 টাকা আজকে পাইলে যা হইতো 3 বছর পরে পাচ্ছেন, মানে আপনি আসলে কম পাচ্ছেন। সো আমাদের এই যে টাইমের ব্যাপারটা অবশ্যই কনসিডার করা লাগবে। এই জিনিসটা কনসিডার করে যেটা বলবো এই সেটা আসলে বলতেছি আমরা নেট প্রেজেন্ট ভ্যালু। মানে সবগুলোকে আমি প্রেজেন্টে নিয়ে আসবো, এই সবগুলা সময়কে আমি প্রেজেন্টে নিয়ে আসবো, প্রেজেন্টে নিয়ে এসে যোগ করবো, মানে সব যোগ করে দিব নেট। তাহলে যদি আমরা পজিটিভ পাই, মানে এটাকে আমরা একবার সংক্ষেপে প্রকাশ করি এনপিভি বলি আমরা এটাকে, এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু। যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে সেই প্রজেক্টটা আমরা অ্যাকসেপ্ট করব, যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে সেটা রিজেক্ট করব। বুঝতে পারছি কি আমরা? জি তাহলে দেখেন এইটা আসলে এখানে বলা হয়েছে এই যে এনপিভি। সো এনপিভি এটা আসলে আমরা সামেশন অফ সবগুলো যোগ করে এক্সাম্পল দেখলে বুঝবেন, বাই 1 প্লাস আর। এটা আমরা একটু এখানে দেখাই যে এখানে বলছে যে যদি এটা এনপিভি গ্রেটার দেন জিরো হয় অ্যাকসেপ্ট করবেন আপনি, অ্যাকসেপ্ট অল প্রজেক্ট ফর এনপিভি গ্রেটার দেন জিরো, আর রিজেক্ট অল প্রজেক্ট ফর এনপিভি লেস দেন জিরো। একটা এক্সাম্পল দেখেন, এখানে বলে দিছে আপনাকে একটা নেট ক্যাশ ফ্লো, একটা প্রজেক্ট আপনি নিলেন যে কোনো একটা প্রজেক্ট, একটা প্রজেক্টটা এখানে মোট 5 বছর চলতেছে। সো প্রজেক্টটা 5 বছর চলতেছে, প্রজেক্টটা যে কোনো প্রজেক্ট করার জন্য আমাদের শুরুতে একটা ইনভেস্টমেন্ট করা লাগে, তারপর রিটার্ন আসে। এখন এই প্রজেক্ট করার জন্য আপনার শুরুতে 1,75,000 টাকা আপনার ইনভেস্টমেন্ট করা লাগছিল। বুঝছি আমরা এটা, এই জন্য মাইনাস দিছি এটা। মাইনাস মানে এটা আপনার ইনভেস্টমেন্ট একদম শুরুতে, মানে যখন আপনার শুরু হয় নাই, মাত্র সব শুরু হয়েছে, জন্য জিরো দিয়ে জিরো দিচ্ছে এখানে সময়টা, ইয়ারটা। ক্লিয়ার? স্যার, আমরা জিরোতে 1,75,000 টাকা স্যার ইনভেস্ট করছি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। পর 1 বছর পরে আপনি উপার্জন করছেন 44,000, 2 বছরের পরে 44, 3 বছর পরে 44, 4 বছর পরে 44, 5 বছর পরে 49। তাহলে তাহলে আমার দেখা লাগবে এইটার নেট প্রেজেন্ট ভ্যালু বের করা লাগবে বা এনপিভি বের করা লাগবে। তো দেখবো এনপিভি আসলে শূন্যের চেয়ে বড় হয় নাকি ছোট হয়। যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে সে প্রজেক্টটা নিব, আর যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে প্রজেক্টটা নিব না। ক্লিয়ার? জি স্যার। ফাইন। তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে করতেছি, আমরা যে কাজটা করবো যে এ, তাহলে এখনের 75 আমি সবগুলাকে এখনের সময় নিয়ে আসবো। তো আমি ইনভেস্টমেন্ট দেখা গেলো 75, নেট নেট ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো মানে টাকার যে কিভাবে ফ্লো হচ্ছে ওটা দেখাচ্ছি আমরা এখানে। সো প্রেজেন্ট ভ্যালু, নেট প্রেজেন্ট ভ্যালু। সো এই জিরো এটা বর্তমানে এত টাকায়, আর এই যে 1 বছর পরের যে 44,000 টাকা সেটা হলো ফিউচার ভ্যালু, এটাকে আমরা প্রেজেন্ট ভ্যালুতে আনতে চাই। সো আপনারা কি কেউ বলতে পারবেন আমাকে ফিউচার ভ্যালু থেকে কিভাবে প্রেজেন্ট ভ্যালুতে আনে? ফিউচার ভ্যালু থেকে কিভাবে প্রেজেন্ট ভ্যালুতে আনি আমরা? আমরা কিন্তু এর আগের ক্লাসে পড়ছিলাম, এই সূত্রটা পড়ছি আমরা, যে আমাদের যদি ওই থাকে। বলেন। পি ইন্টু ওয়ান প্লাস আর বাই আর ইন্টু মানে পাওয়ার এন, এই সূত্র দিয়ে না? ফাইন, ফাইন। এই যে প্রেজেন্ট ভ্যালু পিবি, এটা ইকুয়াল টু হবে ফিউচার ভ্যালু বাই ফিউচার ভ্যালু ওয়ান ওয়ান প্লাস প্লাস আর টু দি পাওয়ার আর পাওয়ার। আসলে এন। এই আর এন হলো কত বছর, এন হলো কত বছর, আর কে বলে আসলে আমরা ডিসকাউন্ট রেট। আহ সুন্দরভাবে ডিসকাউন্ট জিনিসটা আসলে কি, এই যে অপরচুনিটি কস্ট, এই জিনিসটা এরকম বলা হয় আর কি। অপরচুনিটি কস্ট, আপনি টাকাটা ইনভেস্টমেন্ট বা আপনি এভাবে বলতে পারেন ইনফ্লেশন, এই যে টাকার মানটা যে কমে, ইনফ্লেশনের রেট কত, এভাবে বলতে পারেন। বা অপরচুনিটি কস্ট, ব্যাংক আসলে যে যুক্তি দিয়া তারা সুদ সুদ রাখে, এটা হলো অপরচুনিটি কস্ট। টাকাটা যদি আমরা অন্য কোথাও ইনভেস্ট করতাম আমরা আমরা এখান থেকে একটা লাভ করতে পারতাম। সো আমরা আপনাকে দিয়ে দিচ্ছি, সো আমরা টাকাটা ইউজ করতে পারতেছি না। এই টাকার একটা আর্নিং ক্যাপাসিটি আছে, মানি মেক্স মানি। সো একটা আর্নিং ক্যাপাসিটি আছে, আর্নিং ক্যাপাসিটি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সো এই কারণে আমাকে কম্পানসেট করা লাগবে, এই কারণে ব্যাংক সুদ রাখে। সো এই যে এখানে আছে আরপি, তাহলে আমি যেটা করব এই যে প্রতিটা ক্যাশ ফ্লো, এই সবগুলা ক্যাশ ফ্লো হচ্ছে। সো ধরেন এই যে 1 বছর, এই যে 1 বছর পরে হয় আসলে এইটা 40,000 টাকা, এটা হলো ফিউচার ভ্যালু বাই 1 প্লাস আর। বলে দিচ্ছে ডিসকাউন্ট রেট 10% বলে দিচ্ছে। সো 10 কে আপনি যদি 100 দ্বারা ভাগ করেন তাহলে আসবে 0.1। সো 1 প্লাস 0.1 মানে 1.1 টু দি পাওয়ার 1। এই যে এটাকে করলে এটা আসে 40,000 আসে। আবার 44,000 এটাকে যদি 2 বছর পরে আপনি কনভার্ট করেন দেন 2 হবে। এই যে এটা যদি করতে চান 3 হবে, এটা যদি করতে চান 4 হবে, এটা করতে গেলে 5 হবে। সো এই যে এই যে 1 বছর পরের তাহলে 40,000 টাকা হয় বর্তমানে 40,000, 2 বছর পরে 44 বর্তমানে 36, 3 বছর পরে 44,000 টাকা বর্তমানে 33,000 টাকা, 4 বছরে 44,000 টাকা বর্তমানে 30,000 টাকা। বুঝতে পারছেন কি? আর টাকার মান কিন্তু দিনে 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 তো কমতেছে।
তাই না? মানে বুঝতে জি পারছি স্যার। আমরা। আর 5 বছর পরে 49,000 টাকা, মানে বর্তমানে 42,000 টাকা, সো অনেক কমে যাচ্ছে জিনিস টাকাগুলো। তাহলে এইগুলো হলো প্রেজেন্ট ভ্যালু। এখন এই যে এই চার্টে সবগুলো আসলে আমার প্রেজেন্ট ভ্যালুতে আসছে। তাই আমরা কি করব, সবগুলো এখন যোগ করে দিব। তাই সবগুলো যদি যোগ করে, যে এই যে দেখেন, আপনাদের এভাবে এভাবে লেখা লাগবে না, এই লাইনটা লেখা দরকার নাই গা পরীক্ষা হলে। জাস্ট আপনি যে এটা করবেন, এনপিভি ইকুয়াল টু সামেশন, সামেশন বলতে বোঝায় যোগফল। নেট ক্যাশ ফ্লো, যে এই সবগুলো হলো ক্যাশ ফ্লো, এই উপরে সবগুলো ক্যাশ ফ্লো। আর নিচে 1 + RP টু দি পাওয়ার টি। এখানে তাহলে মানে আপনি টি মানে টাইম, 1 বছর 2 বছর 3 বছর এভাবে দেওয়া যাবেন। সো যে এটা এখানে দিল, পরে এটা এখানে দিয়ে লিখলেন, এটা এখানে লিখলেন, এখানে লিখলেন, পরে সবগুলো একবারে ক্যালকুলেটর একবারে যোগ করে ফেলবেন। একবারে যোগ করার ফলে আপনার আসছে আসলে 7,318 টাকা। তাহলে এই বাজেট করলে আসলে আপনার লাভ হচ্ছে নাকি লস হচ্ছে বলেন তো? লাভ হচ্ছে স্যার। লাভ হচ্ছে, তাই এই প্রজেক্টটা আমরা অ্যাকসেপ্ট করব। এনবিবি গ্রেটার দেন 0, তাই আমরা অ্যাকসেপ্ট করবো এটা। ক্লিয়ার? জি তাহলে আমরা এখানে বলতে পারি এইখানে এনপিভি এটা গ্রেটার দেন 0, অ্যাকসেপ্ট, এই প্রজেক্টটা আমরা অ্যাকসেপ্ট করব। ক্লিয়ার সবাই এটা? জি স্যার। ওকে ফাইন। তো এটা হলো একটা মেথড দেখছি আমরা, দেখলাম যে সূত্রটা দেখা রাখেন। সূত্রটা আসলে কি, যে সূত্রটা এরকম, এনবিবি গুলো নেট ক্যাশ ফ্লো, যে ক্যাশ ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো মানে কি, টাকাটা আমাদের যে আসছে, আসা যাওয়া করে, টাকা খরচ হয়, টাকা আসে, এটাকে বলি ক্যাশ ফ্লো বলি আমরা। সামেশন, সামেশন মানে সবগুলার যোগফল বোঝায়, এই চিহ্নটা মানে সামেশন, সবগুলার যোগফল। এই যে টি জিরো, জিরো দেখে মানে জিরো সময় থেকে আপনার একদম শেষ সময়, এই বড় সবচেয়ে লাস্ট 5 এর পর্যন্ত যোগ করা লাগবে। নেট ক্যাশ, এনসিএফ মানে নেট ক্যাশ ফ্লো বাই 1 + RP টু দি পাওয়ার টি। ওকে ফাইন। এরপরে আমাদের একটা আছে, যে এরপর টপিক, সেটা হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটা আরেকটা মেথড। এনপিভি যে কাজ করে, এটা একদম সেম কাজ করে। এখন সেম কাজ করে, এখন এই জিনিসটা আসলে কি, এটা এটা দিয়ে আসলে আমরা মাপি যে একটা প্রজেক্টের আসলে লাভ নাকি লস। এখন ধরেন প্রতিটা প্রজেক্টে আমাদের আসলে ইনভেস্টমেন্ট দিবে, প্রতিটা প্রজেক্টে আমাদের ইনভেস্টমেন্ট দিবে। এখন কত হয়েছে, কতটুকু আমাদের সে সে আমাদের রিটার্ন দিবে, কত পার্সেন্ট রিটার্ন দিবে, এটা আমরা বের করতে চাই। এখন ধরুন আপনার কাছে 1 লাখ টাকা আছে। আপনি দেখলেন, আমি যদি 1 লাখ টাকা আমি যদি ব্যাংকে রাখি, তাহলে তাহলে ব্যাংক আমাকে প্রতি বছরে বছরে 5% করে লাভ দিবে। বুঝতে পারছেন কথাটা? আপনি যদি টাকাটা ব্যাংকে রাখেন, ব্যাংক আপনাকে প্রতি বছর বছর 5% করে লাভ দিবে। আর আপনি দেখলেন একটা প্রজেক্ট আপনি হাতে নিলেন, এই প্রজেক্ট হাতে নিলে আপনি যদি প্রজেক্টটা শেষ করেন, তাহলে আপনার লাভ আসবে 3% করে। ক্লিয়ার? আমার কথাটা কি বুঝতেছেন? হ্যালো? স্যার আরেকবার একটু রিপিট করেন স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটু কথা বলবেন, সঙ্গে সঙ্গে রেসপন্স করবেন, আমি আবার বলবো, কোনো সমস্যা নাই। আর সবার একটু চেষ্টা করেন রেসপন্স করার জন্য। সবাই চেষ্টা করেন রেসপন্স করার জন্য, এটা বোঝা লাগবে জিনিসটা। তাহলে দেখেন যেটা বলতেছিলাম, ধরুন আপনার কাছে 1 লাখ টাকা আছে। তো 1 লাখ টাকা মানুষ কই রাখে? মানুষ তো বালিশের নিচে 1 লাখ টাকা কেউ রাখে না। কেউ এখন এভাবে টাকা রাখে না, সবাই টাকা ব্যাংকে রাখে। সো টাকা ব্যাংকে রাখেন। মানুষের ব্যাংকে থাকে না, মানুষের এখন। তো ব্যাংকে থাকলে ব্যাংক অবশ্যই লাভ দেয়। তো ধরেন আপনি যে ব্যাংকে টাকা রাখছেন, সেই ব্যাংকের তারা 5% করে তারা লাভ দেয়। সেই ব্যাংকের 5%, আপনি জানেন আপনার কাছে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা যদি আপনি ব্যাংকে ফালাও রাখেন, যদি কিচ্ছু নাও করেন, আপনার 5% করে লাভ আসবে। ক্লিয়ার এই কথাটা? বুঝছি স্যার। মানে আপনার একদম জিরো পরিশ্রম, কোনো পরিশ্রম করা লাগবে না, যত টাকাটা ফেলে রাখছেন 5% করে লাভ আসতেছে। এখন আপনি চিন্তা করলেন, আপনি একটা ব্যবসা করবেন, আপনার প্রজেক্ট করবেন, একটা কাজ করবেন। এবার আপনি প্রজেক্ট করলেন, প্রজেক্ট করার পরে আপনি হিসাব কিছু হিসাব করে দেখলেন যে আপনার এই প্রজেক্ট থেকে লাভ প্রতি বছরে 3% করে লাভ আসছে। কত পার্সেন্ট করে আসছে? 3%। 3% করে লাভ আসছে। দেখেন, আপনি যদি টাকাটা কিছু না করতেন, একদম আপনি শুয়ে শুয়ে থাকতেন বিছানার মধ্যে, টাকাটা ব্যাংকে পড়ে আছে, আর তবু আপনার 5% করে লাভ আসতো। এবার আপনি একটা প্রজেক্ট করলেন, অনেক কষ্ট করলেন, অনেক খাটনি করলেন, কিন্তু আপনার লাভ আসলো 3%। এটা কি আপনার জন্য লাভ নাকি লস? লস স্যার। লস, একজিলি লস। তাহলে এই প্রজেক্ট কিন্তু আপনি করবেন না। বুঝতে না। পারছি? জি জি। তাহলে আমরা সেই প্রজেক্টে করব, যে প্রজেক্টে আমার ব্যাংকের চেয়েও বেশি লাভ দিবে। ধরেন একটা আপনি আপনি টাকাটা ব্যাংকে ফেলে রাখলে আপনার প্রতি মাসে মাসে আপনি ব্যাংকে 5% আপনাকে
লাভ দিবে। আপনি দেখলেন আপনি যদি একটা কাজ করেন, এখান থেকে আপনার 15% করে লাভ আসবে। কত পার্সেন্ট করে লাভ আসবে? 15%। 15%। তাহলে এখন কিন্তু আপনি আর টাকা ব্যাংকে ফালায় রাখবেন না, এখন আপনি টাকাটা উঠাবেন, আপনি কাজ করবেন, পরিশ্রম করবেন, এবং আপনি 15% লাভ নিবেন। বুঝতে পারছি কি আমরা? জি স্যার, বুঝছি। এইটাই হয়েছে আমাদের মূল জিনিস। এটাই হলো আমাদের এটা ইন্টারনাল রেট অফ রিটার্ন। রেট অফ রিটার্ন মানে রিটার্ন, এটা মানে কি ফেরত পাওয়া। একটা প্রজেক্টে আমি কাজ করলাম, আমি টাকা ইনভেস্টমেন্ট করলাম, আমার পরিশ্রম দিলাম, আমি রিটার্নটা যে পাবো, রিটার্ন কি রেটে পাবো, ওইটাকে বলি আসলে আমরা রেট অফ রিটার্ন। সো এই যে আমাদের রেট অফ রিটার্নটা অবশ্যই আরপির চেয়ে বেশি হওয়া লাগে। আরপি মানে আপনি বলতে পারেন এর টাকার যে অপরচুনিটি কস্ট বা ডিসকাউন্ট রেট, এটা হলো আসলে যেটা ধরেন আপনি ব্যাংক আপনার যে হারে লাভ দেয়, অথবা যে হারে ইনফ্লেশন হয়, যে হারে ইনফ্লেশন হয় ওইটা। আর ইনভেস্টর মানে এই আহ, আপনার প্রজেক্ট দেখে আপনি কত পার্সেন্ট করে লাভ পাবেন। তো আপনার লাভ যদি এই ব্যাংকের এই যে সুদের চেয়ে পার্সেন্টেজ যে বেশি হয়, আপনি প্রজেক্ট করবেন। আর যদি কম হয় তাহলে করবেন না। এই জন্য বলতেছি অ্যাকসেপ্ট প্রজেক্ট ইফ ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন মানে কি, এই প্রজেক্ট আপনাকে কত পার্সেন্ট রিটার্ন দিবে। এটা যদি আরবির চেয়ে বেশি হয় আমরা ইনভেস্টমেন্ট করব, আর যদি কম হয় তাহলে ইনভেস্টমেন্ট করব না। সবাইকে বুঝতে পারছি আমরা কথাটা? জি ফাইন। তাহলে এটা আসলে কেমনে বের করব? এটা আসলে একদম সেম ভাবে বের করব। আগে দেখেন, আমরা এখন ধরে নিব, দেখেন আমাদের এইখানে এই এই ম্যাথটা যে আমরা করছি, এই ম্যাথটা আমরা করছি কি করছি আমরা, এখানে আমরা এনপিভি বের করছি, নেট প্রেজেন্ট ভ্যালু বের করছি। এখানে আর পি আমরা দিয়ে দিছিলাম এখানে যে যদি আপনার এই প্রজেক্ট থেকে আপনার লাভ হচ্ছে 10% করে লাভ হচ্ছে এটা। এখন আমরা আসলে জানি না, ধর এটা আসলে কত, এটা জানি না আমরা। চিন্তা করলাম যে আমার এখানে নেট প্রেজেন্ট ভ্যালু মানে এইখানে রেট অফ ইন্টারেস্টটা কত হইলে, এই মানটা কত হইলে আমার এনপিভি মানটা জিরো হবে, মানে আমার লাভও হবে না লসও হবে না। আমি এমন একটা জিনিস চাই, আমি আরপির মানটা, আরপির মান কত হইলে আমার লাভও হবে না লসও হবে না। তাহলে আমার যদি রিটার্ন যদি আমার ধরেন আমার এখানে 5%, যেটা বললাম একটু আগে, ধরেন 5%, আপনার যদি 5% করে লাভ পান, তাহলে আপনার লাভও হচ্ছে না লসও হচ্ছে না, আপনার একদম জিরো। তাহলে এখন আপনি যদি এখানে 5-এর চেয়ে যদি বেশি হয়, তাহলে আপনার লাভ হবে। আর যদি আপনার 5-এর চেয়ে কম হয়, তাহলে আপনার লস হবে। কথাটা আমি আমি একটু আবার বলি। তো আমার কথাটা কি বুঝতে পারছেন কি বলছি আমরা? দেখেন, সবাই সবাই কি আমার কথা শুনতেছেন? জি স্যার। দেখেন টাকার ভ্যালু তো কমে যায়, তাই না? আজকের টাকা, জি যদি আমরা টাকা ভ্যালু কমে যায়, তো আপনার যদি টাকার ভ্যালু সেম রাখতে হয়, আপনার টাকার পরিমাণ কি বাড়ানো লাগবে আমাদের, তাই না? জি বাড়ানো লাগবে। এখন ধর আপনি চিন্তা করলেন, আপনি যদি একটা ইনভেস্টমেন্ট করলেন, তো আপনি প্রজেক্টটাকে কত পার্সেন্ট করে লাভ পাইলে আপনার আজকের মোট টাকা, মানে আপনার আলটিমেট সবগুলো যোগ করলে লাভও হবে না লস হবে না, একদম কাটায় কাটায় মিলে যাবে। ধরেন আপনি যদি 5% করে এখান থেকে প্রজেক্টের রিটার্ন পান, তাহলে 5% রিটার্ন পাইলে আপনার লাভও হবে না লসও হবে না। সো এটা হলো এখন। আর এখন আপনি প্রজেক্ট করলেন, করার পরে আপনি দেখলেন এখানে আপনার ইনভেস্টমেন্ট আপনার রিটার্ন আসছে এখানে 9% করে। ধরেন এখন আপনি দেখলেন আপনার এখানে যে 9%, 9% করে আপনি দেখলেন আপনার ইনভেস্টমেন্ট আপনার রিটার্ন আসছে, তাহলে আপনার কি লাভ হবে নাকি লস হবে? স্যার, লাভ হবে। লাভ হবে। আর আপনি যদি 3% করে পান, তাহলে তো লস। তাহলে লস হবে, এক্স্যাক্টলি। সো এইটাই, তাহলে আমরা আসলে চাই যে এনপির মানটা যদি আর এর মান কত হইলে এনপির মান জিরো হবে। So এটা আসলে এখানে বলতেছে দ্য আইআরআর ইজ দ্য ডিসকাউন্ট রেট, দ্য আইআরআর দ্যাট মেক্স এনপিভি জিরো। কতটুকু এনে কতটুকু হলে এই মানটা জিরো হবে, মানে আপনার লাভ না লস, আমরা আগে পড়ছিলাম পজিটিভ হইলে সেটা আসলে লাভ, নেগেটিভ হইলে সেটা লস। তাহলে আসলে কত হইলে লাভও হবে না লসও হবে না। সো আপনি আপনি পাইলেন যে মানটা, সেই এই মানটা হলো আপনার কত হলে লাভও হবে না লসও হবে না। বুঝতে পারছি? জি তো এটা এটা করে আপনারা এই মানটা পাবেন। তো যেটা আগে বলছিলাম যে আইআরআর যদি আরপির চেয়ে বেশি হয়, তাহলে আসলে আমরা প্রজেক্টটা করব। আর যদি আইআরআর যদি আরপির চেয়ে কম হয়, তাহলে আসলে করব না।
দেখেন এই জিনিসটা, এই যে ধরুন একটা একটা ক্যাশ ফ্লো দেওয়া আছে, ডিসকাউন্ট রেট 110%, ইয়ার। আচ্ছা, আর জিনিস ক্লিয়ার করে দিই, যে ব্যাপারটা যেটা বলতেছিলাম আসলে, এই যে এই প্রজেক্টটা মানে এখানে কি বলতেছি, এই প্রজেক্টটা আপনি যদি লাভ লস যতটুকুই হোক না কেন, লাভ লস কিছুই যদি না হয়, তাহলে আমাদের এখানে এতটুকু ধরেন এই আইআরআর এর মান আসছে 9 আসছিল আমাদের, ধরেন 9 আসছে, 9 আসছে, 9% হলে আমাদের লাভ হবে না, লসও হবে না। আর এইখানে, আর আমি যদি এখানে ব্যাংকে টাকাটা রাখি, এখন আমি ধরেন ব্যাংকে টাকাটা রাখলাম, ব্যাংকে টাকা রাখলে ব্যাংক আমাকে ধরেন 5% করে আমাদের লাভ দেয়। মানে এই জিনিসটা আসলে এইভাবে আমি, অনেকগুলো কনসেপ্ট এখানে এসে গেছে, মানে দুইভাবে আপনি আমরা ব্যাখ্যা দেওয়া যায়। ধরেন আমাদের যে ইনফ্লেশন হয়, আমরা টাকা ব্যাংকে রাখি, মানে এটা আসলে আমাদের কাছে মনে হয় টাকা ব্যাংকে রাখলে টাকা আসলে বাড়ে, তাই না? জি। ওরকম মনে হয় না, কিন্তু আসলে ইন রিয়েলিটি টাকা ব্যাংকে রাখলে কিন্তু টাকা কোনো বাড়ে না, টাকা আসলে কমে। কেন আসলে টাকা ব্যাংকে রাখলে টাকা কমে? কারণ দেখেন, বাজারে যে ইনফ্লেশন রেট আর ব্যাংকের যে আপনাকে যে পরিমাণ লাভ দেয়, এই লাভ কোনোই সেম হয় না। নর্মালি দেখা যায় যে আপনার মার্কেটে অল টাইম 9 থেকে 10%, বাংলাদেশের মার্কেটে 9 থেকে 10% প্রতি বছর ইনফ্লেশন রেট থাকে। মানে প্রতি বছর জিনিসপত্রের দাম 10% হারে বাড়ে। আর ব্যাংক বাংলাদেশে দেখা যায় ম্যাক্সিমাম সেভিংস অ্যাকাউন্ট গুলোতে এই 5 থেকে 6% গুলোতে তারা লাভ দেয়। তাহলে আপনার কিন্তু ব্যাংক ব্যাংক লাভ দিচ্ছে 5%, আর আপনার কিন্তু জিনিসপত্রের দাম বাড়তেছে 10% করে। তা আপনার আপনার কিন্তু আসলে 5% করে আসো, আর উল্টা আপনার লস হচ্ছে। বুঝতে পারছি আমরা? জি স্যার। তো টাকা আসলে ব্যাংকে রাখলে টাকা আসলে বাড়ে না, যদিও মনে হয় বাড়তেছে। টাকা বাড়াচ্ছে নিচে তো রাখলে বাড়বেই না, ব্যাংকে রাখলে বাড়বে না। টাকা বাড়াবে একমাত্র যদি টাকাটা আপনি ইনভেস্ট করেন কোনো একটা ব্যবসাতে, তাইলে বাড়া পসিবল। সো এটা আসলে বলতেছি যে এই মানটা, আইআরআর এর মানটা আরপির চেয়ে বেশি হলে অ্যাকসেপ্ট, আর যদি কম হয় তাহলে আসলে রিজেক্ট। আচ্ছা, তাহলে আমরা এই যে এখন এই মানটা কেমনে বের করবো, ধরেন একটা একটা এখানে আমার দেওয়া আছে, এখানে একটা ক্যাশ ফ্লো দেওয়া আছে আগেরটাই, যে আমরা আমরা এখানে বলছে ডিসকাউন্ট রেট, ডিসকাউন্ট রেট হলো 10%, আর আমরা এখানে ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করবো, যে আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন কত আসছে, মানে এই প্রজেক্টটা আমাকে কত পার্সেন্ট রিটার্ন দিবে। ধরলাম কোনো লাভ লস কিছু হলো না, তাহলে আমার কত পার্সেন্ট রিটার্ন দিবে। সো এটা যদি আমার ব্যাংকের রিটার্ন যে বেশি হয়, ব্যাংকের রিটার্ন হলো 10%, সো ব্যাংকের যদি বেশি হয় তাহলে আমরা এখানে ইনভেস্টমেন্ট করব, আর যদি ব্যাংকের চেয়ে কম হয় তাহলে করবো না, আমার ডিসকাউন্ট রেটের চেয়ে কম বা বেশি। সো তাহলে আমরা ঠিক সেম ভাবে আমরা এনবিবি আগে যেভাবে করছিলাম, মাইনাস মাইনাস 1,75,000, পরে 44 বাই ইন্টারনাল বাই টু দি পাওয়ার 1, এখানে টু দি পাওয়ার 2, টু দি পাওয়ার 3, টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5। এই পুরোটা সমান আসলে কত? জিরো না? এই পুরোটা সমান কত হবে? এই পুরোটা সমান কত? জিরো, এখানে লেখা হয়েছে তাই না? পুরোটা সমান কত আসলে? জিরো। জিরো। তাহলে এখন আপনি এখানে এই এ মানটা বের করবেন। সো এটা নর্মালি আগে করা হয়তো বিভিন্ন ট্রায়াল এন্ড এরর দিয়ে করা হয়তো। একবার আইআরআর এর মানে এখানে 1 ধরা হয়তো, 1 ধরে দেখা হয়তো সবগুলো অবশ্যই এই মানটা জিরো জিরো হয় কিনা, 1 হলে পরে 2 ধরা হয়তো, পরে 3 ধরা হয়তো, 4 ধরা হয়তো, 5 ধরা হয়তো, এভাবে আসলে করা হয়তো। বাট এখন আসলে এত কিছু লাগে না, এখন আসলে আমাদের হাতে ক্যালকুলেটর আছে, এগুলো ক্যালকুলেটর খুব ইজিলি করা যায়। ক্যালকুলেটর মানটা বসাবেন, সবগুলা জিনিস লিখবেন, লেখার পরে এখানে শিফট ক্যালক দিয়ে সলভ করে ফেলবেন। আপনার জানেন এগুলো কিভাবে সলভ করে, ক্যালকুলেটর কিভাবে বের করে, জানেন আপনারা এটা? স্যার একটু শিখিয়ে দেন। এইখানে কি আছে? তো ক্যালকুলেটর লাগবে এখানে।
আচ্ছা, এটা আম, আমি দেখাই, ধরেন এরকম একটা ক্যালকুলেটর নেবেন। এখানে তো ক্যালকুলেটর পিসিতে দেখানো যায় না, সো এটা একটা সমস্যা, পিসিতে তো ক্যালকুলেটর থাকে না। পিসি যে ক্যালকুলেটর থাকে সেটা ধরেন এরকম, সো এগুলো তো আসলে সলভ করা যাবে না। এখানে ধরেন, এই যে ধরেন আপনার একটা অজানা রাশি কিভাবে আমরা সলভ করি ক্যালকুলেটরে। ধরেন এখানে একটা রাশি এখানে আছে, আপনার যেটা সলভ করা লাগবে, এখানে ধরেন এখানে এক্স প্লাস 4 ইকুয়াল টু আসলে 10। ধরেন সিম্বুলার রাশি এখানে, সো এটা আপনি ক্যালকুলেটর সলভ করতে চান। সো এইখানে ক্যালকুলেটর পুরো রাশির একবার তোলা লাগবে। এখানে কিভাবে তুলবেন, এই যে ধরেন এখানে এক্স, ক্যালকুলেটর এক্স কোথায় আছে, এই যে এটা ক্যালকুলেটর নেবেন এখানে, এই যে এখানে এক্স আছে লেখা আছে না, দেখতে পাচ্ছেন এখানে এই যে এক্স লেখা আছে এখানে, দেখছেন? দেখা যাচ্ছে কি লাল রঙে এক্স লেখা? জি স্যার। ফাইন। সো এই লাল রঙে এক্স লেখা লেখা আছে, এই যে এক্স, এক্স কিন্তু নিচে লাল রঙে লেখা আছে, তার আলফা রং লাল। তা আলফাতে ক্লিক করে, এখানে ক্লিক করলে এখানে এক্স আসবে। পরে এখানে প্লাস ক্লিক করবেন, এভাবে পরে এক্স লিখবেন, এক্স পরে প্লাস, পরে প্লাস দিবেন আপনি এখানে, এই যে পরে প্লাস। পরে এখানে কি করবেন, পরে ফোর, পরে এখানে ফোর দিবেন, এই এখানে ফোর দিবেন, তাহলে লেখা আসবে এক্স প্লাস 4। পরে দেখেন আপনি এনে পরে কি আছে, ইকুয়াল আছে, ইকুয়াল দেওয়া লাগবে। দেখেন এখানে ইকুয়াল আছে না, এই যে ক্যালকের উপরে লাল করে, আছে কিনা বলেন তো? ক্যালকের উপরে লাল করে কে ইকুয়াল লেখা আছে? হ্যালো? জি স্যার। লেখা আছে, তার মানে এই যেহেতু লাল কালার, তার মানে আলফা ক্লিক করে এই এখানে ইকুয়ালে ক্লিক করবেন। এই যে তাহলে ইকুয়াল আসবে। পরে আপনি দিবেন 10, পরে এখানে 10 লিখবেন। তা আপনার এখানে ভাসবে, ক্যালকুলেটর আসবে x+4 = 10, এইরকম আসবে। এরপরে করবেন কি, ক্যাল করা লাগবে। পরে আপনি ক্যালকে চাপ দিবেন, ক্যালকে চাপ দিয়ে পরে ইকুয়ালে চাপ দিবেন, তাহলে সে কিছুক্ষণ সলভ করে এক্স এর মান কত সেটা সেটা আপনাকে বলে দিবে। বুঝতে পারছি? সো জাস্ট একটা আপনাকে ইউটিউবে, আপনার ইউটিউবে দেখা দিতে পারি একটা, যে আহ, এই যে ধরেন এইখানে একটা রাশি দ্বারা লিখতেছে x² প্লাস, ওই যে এরকম যা রাশি লেখা লেখছে এখানে, এই যে এরপর দেখেন লেখার পরে, এই যে সব লেখছে এর পরে দেখে আমার ইকুয়াল দেওয়া লাগবে। সো ইকুয়ালটা আসলে কিভাবে দিচ্ছে, এই যে আলফা দিয়া পরে ক্যাল দিচ্ছে, তাহলে এখানে ইকুয়াল লেখা আসছে। তারপর এখানে জিরো, জিরো দেওয়ার পরে সলভ, সলভ মানে আমি ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করবো। পরে এখানে এখানে কি করছে, এই যে শিফট দিয়া মানে সলভ করা লাগবে এখানে সলভ। সো আমার এখানে সলভ করবো, এই যে এখানে সলভ লেখা আছে, এই যে এই পার্টটাতে সলভ। সো আমি সলভ করবো এটা, তো শিফট দিয়া ক্যালকে চাপ দেবো, তাহলে সলভ হবে এটা। এই যে সলভ ফর এক্স, তারপরে এখানে ইকুয়ালে চাপ দিবেন, ইকুয়ালে চাপ দেওয়ার ফলে কিছুক্ষণ ক্যালকুলেশন করে আপনাকে মানটা বলে দিবে এই মানটা কত। বুঝতে পারছি কি? হ্যালো? বুঝতে পারছি কি, একটু রেসপন্স করেন প্লিজ। হ্যালো? শুনতে পাচ্ছেন আমাকে? স্যার। জি স্যার। হ্যাঁ, এটা এটা নিজে ট্রাই করা লাগবে, নিজে ট্রাই করা লাগবে, নিজে ট্রাই করার ফলে এটা চলে আসবে। সো এইভাবে আপনি এখানে আয়ার এর মানটা বের করবেন। সো এখানে করা হয়েছে, ক্যালকুলেট করা হয়েছে, এই মানটা পাওয়া গেছে আসলে 11.5%। তাহলে বলেন তো এটা কি ডিসকাউন্ট রেট যে বেশি নাকি কম? বেশি বলেন তো। স্যার। এটা বেশি। তাহলে কি প্রজেক্ট আমরা অ্যাকসেপ্ট করবো নাকি রিজেক্ট করবো? অ্যাকসেপ্ট করা যাবে স্যার। এক্স্যাক্টলি, আইআরআর গ্রেটার দেন আসলে আরপি, তাহলে অ্যাকসেপ্টেড। ওকে ফাইন। এরপর এখানে কিছু সুবিধা সুবিধা বলে দেওয়া আছে, এই এই দুইটার আসলে জিনিসটা আসলে কি। আচ্ছা, এখন আমরা দেখলাম আসলে একটা প্রজেক্টের, আমরা দেখলাম একটা প্রজেক্টের ক্ষেত্রে আমরা দুই ভাবে আসলে প্রজেক্টটা করবো নাকি করবো না আমরা ডিসিশন নিতে পারি। একটা দেখতে পারি আমরা এনপিভি ভ্যালু, এনপিভি শূন্যের চেয়ে বড় নাকি ছোট। শূন্যের যদি বড় হয় তাহলে আসলে নিব, শূন্যের চেয়ে ছোট হলে আসলে নিব না, একটা ওয়ে।
আরেকটা ওই হলো আমরা দেখবো আসলে এখানে ইন্টারনাল রেট অফ রিটার্ন মানটা আরপির চেয়ে, আরপি মানে কি ডিসকাউন্ট রেট, আরপির চেয়ে বড় না ছোট। সো এইভাবে আমরা দেখতে পারি, দুইটা ওয়েতে আমরা দেখতে পারি। এখন এখন ধরেন আপনি একটা প্রজেক্ট করলেন, এখন এখানে দুইটা প্রজেক্ট এখানে আছে, আর আপনার সাথে একটা প্রজেক্ট দুই আপনাকে ছিল, আপনি প্রজেক্ট করবেন কি করবেন না ওটা ছিল। আর এখন হলো দুইটা প্রজেক্ট, আপনি প্রজেক্ট এ করবেন নাকি বি করবেন। আগের কোশ্চেনের সাথে এখন কোশ্চেনের পার্থক্য কি বুঝতেছেন আমি কি বলতেছি এখন? এর কথা আছে একটা মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ কথাটা মানে কি? হ্যালো, একটু বলেন তো, বলতে পারবেন কেউ? ইয়েস অন্য না স্যার। কিছুটা বলা লাগবে, হ্যাঁ কিছুটা বলবেন, না না বললে আমি বুঝতে পারবো না আপনারা বুঝতেছেন কিনা। কারণ পরীক্ষা তো আপনার আসবে যে মিউচুয়াল এক্সক্লুসিভ কথাটা জিনিসটা মানে কি। সো আপনারা যদি কথা না বলেন আমি ভাববো আপনারা সবাই সব সব বুঝেন, কারণ আমি সিকিউর আমি এই যে চলে গেলাম। স্যার আরাম করে বুঝে দেন স্যার। হ্যাঁ অবশ্যই বুঝাই দিব। এই জন্য না বুঝলে বলবেন বুঝছি, না বুঝলে বললেন বুঝি নাই। তাহলে আপনাদেরই বেটার হবে পরীক্ষার সময়, কারণ জিনিসগুলো তো জানা লাগবে এই টার্মটা জিনিসটা মানে কি। সো মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট কথাটা মানে হলো দুইটা প্রজেক্ট আছে, প্রজেক্ট আপনি যদি এ প্রজেক্ট নেন তাহলে আপনি ভি করতে পারবেন না, বি নিলে এ করতে পারবেন না। মানে দুইটা প্রজেক্ট কিন্তু দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ। এই কথার মানে হলো দুইটার মধ্যে যে কোনো একটা আপনার চুজ করা লাগবে। ক্লিয়ার? জি স্যার। ফাইন। তাহলে ধরুন আপনার দুইটা প্রজেক্ট এখানে আছে, প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি। সো আপনি প্রজেক্ট এর এর ক্ষেত্রে প্রথম ইনভেস্টমেন্ট করা লাগে 5,000 টাকা, 1 বছর পরে লাভ হয় 8,000 টাকা, 2 বছরে কোনো লাভ নাই গিয়া। আর প্রজেক্ট বি সেটা ইনভেস্টমেন্ট করা লাগে আমার 5,000 টাকা, 1 বছরের মাথায় আমার কোনো লাভ নাই, কিন্তু 2 বছরের মাথায় লাভ দেয় আমার 9,800 টাকা। তাহলে আমি এখন দেখা লাগবে আসলে আমার কোন প্রজেক্টটা নিব আসলে আমি। তাহলে এখন ধরেন প্রজেক্ট বি নাই গে, শুধু প্রজেক্ট এ আছে, চিন্তা করেন শুধু এখানে বা প্রজেক্ট এ আছে। এখন তাহলে দেখেন ধরেন এখানে আমরা শুধু এনপিভি হিসাব করলাম, আচ্ছা এনপিভি হিসাব করলাম, এনপিভি হিসাব করে আমরা দেখলাম এ প্রজেক্টের এনপিভি হয় 2,273। বলেন তো এনপিভি কি শূন্যের চেয়ে বড় নাকি ছোট এ প্রজেক্টের ক্ষেত্রে? এ প্রজেক্টের ক্ষেত্রে এনপিভি শূন্যের চেয়ে বড় নাকি ছোট? স্যার বড়। বড়। তাই এই প্রজেক্টের লাভ হবে নাকি লস হবে? লাভ হবে স্যার। অবশ্যই লাভ হবে। লাভ হবে। কত টাকা লাভ হবে? স্যার ওটা হয়েছে 2,273 এটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এনপিভি মানে আমার কত টাকা লাভ বা লস হচ্ছে, প্লাস হলে লাভ, লস হলে মাইনাস হলে লস। ক্লিয়ার? মাইনাস। জি। তাহলে এখন এ এ প্রজেক্ট কত টাকা লাভ হচ্ছে। আচ্ছা বি প্রজেক্ট, এখন বি প্রজেক্টে আমার এনপিভি কত আসছে বলুন তো? 3,099। 3,099। তাহলে লাভ নাকি লস? সেটা তো লাভ স্যার, লাভ। প্লাস। তাহলে এই প্রজেক্ট কিন্তু করা যায়, তাই না? জি। তা এও করা যায় বিও করা যায়, দুইটা করলে লাভ। কিন্তু আমি দুইটা করতে পারবো না, আপনি যে কোনো একটা করতে পারবেন। তাহলে বলেন আপনি এ করবেন নাকি বি করবেন? স্যার আমি তো স্যার বি করবো, কারণ বি এক্স্যাক্টলি তুলনামূলক লাভটা বেশি। এক্স্যাক্টলি, দুইটা করলে লাভ, কিন্তু যেটা করলে বেশি লাভ আমরা সেটা করবো। তো বি করলে বেশি লাভ, আমরা বি বেশি করবো। ক্লিয়ার? জি। ফাইন, এটা আমরা একটা ওয়েতে বুঝতে পারছি। আমরা আরেকটা পড়ছিলাম মাত্র, যে ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন, দেখেন এ প্রজেক্টের আইআরআর এর মান কত বলেন তো? এ জি স্যার। প্রজেক্টের এ প্রজেক্টের ক্ষেত্রে ইন্টারনাল রেট অফ রিটার্নের মান কত? 60%। 60%। এটা কি আরপির চেয়ে বেশি? জি স্যার, বেশি। হ্যাঁ, তাহলে কি এই প্রজেক্ট করা যাবে কি যাবে না? করা যাবে স্যার। করা যাবে। আবার দেখেন বি প্রজেক্টের ক্ষেত্রে, এই যে বি প্রজেক্ট, তার ক্ষেত্রে আইআরআর এর মান কত? 40%। 40%। এটা কি 10% চেয়ে বেশি? বেশি স্যার। ফাইন, তাহলে বি প্রজেক্ট করা যাবে। বুঝতে পারছেন? জি। তাহলে জি আমরা এ প্রজেক্ট দিচ্ছে আমাকে 60% লাভ, বি প্রজেক্ট দিচ্ছে 40% লাভ, দুইটাই করা যাবে। কিন্তু কত আমি কোনটা করবো, ধরেন আপনি এখন আমি এনবিবি আমি জানি না, ধরেন এনবিবি জানি না, শুধু আমি এটা জানি আইআরআর জানি। এ প্রজেক্ট দিচ্ছে 60% লাভ, বি প্রজেক্ট দিচ্ছে 40% লাভ, তাহলে আমি কোনটা করবো বলেন তো? আমি কোনটা করবো? এ করবো নাকি বি করবো? স্যার, এটা তো বলেন। এনবিবি আমি জানি না, এনবিবি বাদ, এনবিবি এটা ভুলে যান আপনি। জাস্ট এখানে দেখেন। স্যার আমাদের চোখের দেখা যেটা দেখি স্যার, 60% যেটা ওটাই করা উচিত। অবশ্যই অবশ্যই এটা তো করা উচিত, কারণ যেটা বেশি লাভ দিবে সেটা আমি করব, তাই না?
জি ফাইন। তাহলে এখন দেখেন ঝামেলাটা হলো এখানে, আমরা যখন আইআরআর দেখতেছি তখন আমার কাছে মনে হচ্ছে এ প্রজেক্টটা করা দরকার, যখন আমরা এনবিবি দেখতেছি তখন মনে হচ্ছে আসলে বি প্রজেক্টটা করা দরকার, তাই না? জি জি তাহলে এখন কোশ্চেন আমি কোনটা করব? বুঝতে পারছেন? কারণ আমি কথা বলে দিয়েছি একটা কথা, যে টু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। বলেন মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি? মাত্র বলছি আমি, মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি? যে কোনো একটা করতে পারবো দুইটার মধ্যে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি যে কোনো একটা করতে। তাহলে এখন বলেন, আমরা দুইটা করতে পারবো না, যে কোনো একটা করতে পারবো। এইখানে এখানে দেখলে মনে হয় এক করো, এখানে দেখলে মনে হয় বি করব। কোনটা করব? আমাদের কথা সবসময় আমরা এনপিবি উড গেট প্রায়োরিটি ওভার আইআরআর। আমরা এনপিবি কে সবসময় বেশি প্রায়োরিটি দিব, কারণ আসলে আমাদের পার্সেন্টেজের চেয়ে আমার অ্যাবসলিউটলি কতটুকু লাভ হচ্ছে ওটা আমাদের বেশি দরকার, কত টাকা লাভ আমাদের হচ্ছে। সো এই জন্য আমরা সবসময় এনবিবি কে বেশি প্রায়োরিটি দিব। সো এনবিবি যেটা বেশি আসে সেটা আমরা করব। যেহেতু এখানে বি এর এনবিবি বেশি, আমরা বি প্রজেক্টটা করব। বুঝতে পারছি কি আমরা? জি স্যার। ওকে ফাইন। এরপর আমাদের যে আরেকটা আছে সেটা হলো আমাদের বেনিফিট কস্ট রেশিও, বিসিআর। বিসিআর এটা আসলে একদম সেম জিনিস, আমরা যে এনপিভি পড়ছিলাম ওইটাই, জাস্ট একটু অন্য একটা ফর্মে লেখা আর কি। সো এটা বিসিআর হলো নেট প্রেজেন্ট ভ্যালু বেনিফিট বাই নেট প্রেজেন্ট ভ্যালু কস্ট। একটা প্রজেক্ট করার জন্য আমার কিছু প্রজেক্ট আমার কিছু লাভ হয়, কিছু কস্ট হয়। কস্ট মানে ইনভেস্টমেন্ট করা লাগে, কিছু খরচ হয়। আর বেনিফিট মানে আমার যে লাভগুলো আসে, যে টাকা যেটা আমি উপার্জন করতে পারি এখান থেকে, বেনিফিট যেটা আমি এখান থেকে আসে আমাদের টাকাটা। সো আমি উপরে দিব বেনিফিট, নিচে দিব কস্ট। তাহলে এনপিভি বেনিফিট মানে নেট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বেনিফিট, এনপিভি কস্ট মানে নেট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য কস্ট। তাহলে এখন যদি আমাদের লাভ বেশি, একটা প্রজেক্ট ধরেন আমাদের একটা প্রজেক্টটা কস্ট হয়েছে আমার 10 টাকা, বেনিফিট হচ্ছে 20 টাকা, তাহলে আমার 20/10 কত? 2 হবে না? জি 2 হবে কি না? 2 হবে। তার মানে এই প্রজেক্টে কিন্তু কস্টের চেয়ে লাভ বেশি, তাই না? ক্লিয়ার? একটা স্যার প্রজেক্ট আর একবার, একটা স্যার আর প্রজেক্টে একবার। আপনার কস্ট হয় 10 টাকা, জি আর বেনিফিট হয় 20 টাকা। বুঝতে পারছি? জি জি বেনিফিট স্যার, 20 টাকা, কস্ট হয় 10 টাকা। তো এই প্রজেক্টটা করা উচিত কি উচিত না? উচিত স্যার। অবশ্যই উচিত। কেন উচিত? কারণ এটা আমরা ম্যাথ কিভাবে প্রকাশ করি? ম্যাথ প্রকাশ করি উপরে দিব বেনিফিট, নিচে দিব কস্ট। এই বেনিফিট বাই কস্ট এটা যদি একের চেয়ে বড় হয় তাহলে এই প্রজেক্টটা আমরা করব, আর যদি একের চেয়ে কম হয় তাহলে করব না। জি জি কেন একের চেয়ে বেশি, কেন একের চেয়ে কম, এক কেন আসলো? কারণ হলো, যদি বেনিফিটটা বড় হয় তাহলে অবশ্যই কি লাভটা বড়। কোনো মানুষের লাভ যদি বড় হয় মানটা একের চেয়ে বেশি হয় না? জি আর যদি কোনো মানুষের যে হরটা যদি লাভ যদি ছোট হয় তাহলে মান কিন্তু একের চেয়ে কম হয়, তাই না? জি তাহলে এখানে লবড হয়েছে বেনিফিট, হরটা হয়েছে আসলে কস্ট। তাহলে আসলে কষ্ট। আমাদের বেনিফিট বেশি হওয়া মানে বিসিআর, মানে বিসিআর মানে বেনিফিট কস্ট রেশিও, রেশিও মানে অনুপাত। সো আমাদের বিসিআর একের চেয়ে বেশি হওয়া মানে বেনিফিটটা বেশি, আর বিসিআর একের চেয়ে কম হওয়া মানে বেনিফিটটা কম। তাহলে যদি কোনো প্রজেক্টে আমাদেরকে বিসিআর এর মান একের চেয়ে বেশি, তাহলে বুঝবো এই প্রজেক্টে আমার কস্টের চেয়ে লাভ বেশি, তাই এই প্রজেক্ট আমরা করবো। যদি কোনো প্রজেক্ট দেখি আমরা বেনিফিটটা কস্টের চেয়ে কম, তাহলে এই প্রজেক্টে আসলে আমাদের লসটা বেশি, আমাদের এই যে আমাদের লাভের চেয়ে, সুতরাং এই প্রজেক্টটা করবো না আমরা। বুঝতে পারছি কি আমরা? জি স্যার। ফাইন। তাহলে এইটাই আসলে আমাদের মূল জিনিস এখানে। তো এখানে ঠিক সেম ভাবে আরেকটা দেখানো হয়েছে এখানে, যে বলছে এখানে ডিসকাউন্ট 10% নেট ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো দেখাইছে এখানে, এই যে এটা হলো ক্যাশ ফ্লো এখানে। এবার সবগুলোকে প্রেজেন্ট মধ্যে নিয়ে আসছে নিচের লাইনে। মানে এটা আগে আগে মেটটা বেসিক্যালি আগে যেটা করছিলাম একটু আগে আমরা। তাহলে বিসিআর আসলে কত হবে? তাহলে বিসিআর হবে এই যে এনপিভি বেনিফিট। বেনিফিট মানে যেগুলো আসলে পজিটিভ গুলো সেগুলো হলো বেনিফিট, এই 40,000, 36,000, 33,000, 30,000, 42,000 সবগুলো যোগ করলে আসে আসলে আমার 1,82,000 টাকা। আর এনপিভি কস্ট, কস্ট আসে আসলে 1,75,000 টাকা। তাহলে আমরা এখন বের করতেছি এনপি বেনিফিট বা এনপি কস্ট, 1,82,000 বা 1,75,000, আসে 1.04। বলেন এটা কি একের চেয়ে বেশি নাকি কম? বেশি স্যার। বেশি। তাহলে এই প্রজেক্ট আমরা অ্যাকসেপ্ট করবো নাকি রিজেক্ট করবো? স্যার অ্যাকসেপ্ট করবো। অ্যাকসেপ্ট করবো, ফাইন। তাহলে বলতে পারি আমরা বিসিআর গ্রেটার দেন 1, এখানে বলবো আমরা অ্যাকসেপ্টেড। সবাই ক্লিয়ার আমরা এটা?
জি স্যার। ওকে ফাইন। তাহলে আজকে বন্ধু রাখবো আমি নতুন একটা টপিক, নেক্সট দিন আমি নেক্সট দিনে যাবো। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, একটু আপনারা দেখবেন। আচ্ছা, আমাদের বেসিক্যালি এটা নেক্সট দেখায় দিব। আপনার বাড়ির কাছে আজকের ভিতরে আমাকে দিয়ে দিবেন। আমি একটা হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখানে আপনার নাম শুনে এবং এটা ফর্মটা এটা দিবেন আপনার। এই যে পিডিএফটা অবশ্যই পিডিএফ করে দিবেন, ছবি তুলে পিডিএফ করবেন। ক্যাম স্ক্যানার বা যা আছে ক্যাম স্ক্যানার আছে, এডোবি স্ক্যানার যা ইচ্ছা লাগে, আপনি অবশ্যই ফাইলের নামটা আপনার স্টুডেন্ট আইডি রিনেম করবেন, আইডি দিয়ে রিনেম স্যার করে আপলোড করে দেবেন। বলেন। স্যার একটু স্যার, হ্যাঁ তো বলেন। সেটা হলো একটু স্যার কে কে পাইছে ওটা একটু ইনশিওর করো, কারণ মাঝে মধ্যে আবার ব্লাঙ্ক যায় তো একটু ঝামেলা হয়ে যায়। ইনশিওর করে দিন যে কে কে পাইছে না, কারটা পাইছে না পাইছে। কোনটা কোনটা স্যার পাইছেন? স্যার আমি একটু মানে আগে আমরা আপলোড স্যার করার ফাইল ট্রাই পাঠালে করছিলাম। মাঝে মধ্যে একটু ঝামেলা হয়ে যায়। মানে কি ডাউন হয়ে যায়? মানে আপলোড অনেকে দিতে পারেন, আমি অনেকক্ষণ ট্রাই করছি স্যার। হ্যাঁ, আমিও আপনি কি ট্রাই করলাম স্যার, ওই সার্ভার রিজেক্টেড দেখাচ্ছে। আপনি কি এখন ট্রাই করছেন এখন? আমি স্যার আরো কিছুক্ষণ আগে ক্লাস ক্লাস টাইমের মধ্যে দিয়ে দিচ্ছি অলরেডি। জি, আমিও ট্রাই করছিলাম স্যার, একটু আগে হচ্ছে না। দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান, দেখি কি অবস্থা। আচ্ছা।